শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করলো বাংলাদেশ। দলে ইনজুরি থেকে ব্যাক করছে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। নাইম শেখও দলে ব্যাক করছে। দলে নতুন মুখ দুইজন অভিষেক হওয়ার অপেক্ষায় ওপেনার পারভেজ হোসেন ইমন এবং স্পিনার তানভীর ইসলাম। ১৬ সদস্যের দলে আছে ৯ জন ব্যাটার, ২ জন স্পিনার এবং ৫ জন পেসার। ব্যাটসম্যান ৯ জন হচ্ছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি। স্পিনার ২ জন হচ্ছে রিশাদ হোসাইন এবং তানভীর ইসলাম, সাথে মেহেদী হাসান মিরাজ স্পিনার তো আছেই। পেসার ৫ জন হচ্ছেন ইনজুরি থেকে ব্যাক করা তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিব। পেসারটা নিয়ে তেমন কোনো কোশ্চেন নাই। কোশ্চেন হইতে পারে যে এই ৫ জনের মধ্যে কোন ৩ জন একাদশে খেলবে, এটা ছাড়া পেসারটা নিয়ে কোনো কোশ্চেন নাই। এই ৫ জনই বেস্ট পেসার বাংলাদেশের এই মুহূর্তে। স্পিনারটা নিয়েও তেমন কোনো কোশ্চেন নাই। রিশাদ হোসেন আমাদের একমাত্র লেগ স্পিনার, তাকে রাখবেই। তানভীর ইসলামকে ডেবু করার জন্য নিয়েছে। নাসুম আহমেদকে নেওয়া যাইতে পারতো, তবে নাসুম আহমেদও যে সাম্প্রতিক সময় খুব ভালো খেলছে বা এত ভালো খেলার পরেও তাকে কেন রাখেনি, তার সাথে অন্যায় হয়েছে, বিষয়টা সেরকম না। নাসুম আহমেদ লাস্ট ১২টা ওয়ানডের মধ্যে ৭টা ম্যাচেই সে উইকেটলেস ছিল। ১২টা ম্যাচের মধ্যে ৭টা ম্যাচে কোনো উইকেট পায়নি। এই স্কোয়াডে ওপেনার আছে ৪ জন। তানজিদ হাসান তামিম লাস্ট ১০ ওয়ানডেতে তানজিদ হাসান তামিম ২টা 50 করছে এবং শ্রীলঙ্কার বিপক্ষে যে লাস্ট ওয়ানডেটা খেলছে বাংলাদেশ, সেই ওয়ানডেতে তানজিদ হাসান তামিম ৮৪ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলছিল শ্রীলঙ্কার বিপক্ষে। পারভেজ হোসেন ইমন যে অভিষেকের অপেক্ষায়, তাকে রাখা হয়েছে এই একাদশে। তাকে নিয়ে আর কি বলার আছে, তার তো অভিষেকই হয়নি। আরেকজন ওপেনার হচ্ছে নাইম শেখ। নাইম শেখ অনেকদিন পর দলে ফিরল, সেই ২০২৩ সালে লাস্ট ওয়ানডে খেলছিল। নাইম শেখ ৭টা ম্যাচ খেলছে বাংলাদেশের জার্সি গায়ে, ৭ ম্যাচে ১০০ রানও করতে পারেনি। সেই নাইম শেখকে জাতীয় দলের পারফরমেন্সে নিশ্চয়ই রাখেনি, ডিপিএল এর পারফর্মের কারণে তাকে রাখা হয়েছে। তবে আমার প্রশ্ন হচ্ছে, ডিপিএল এর পারফর্মের কারণে যদি নাইম শেখকে রাখা হয়, তাহলে এনামুল হক বিজয় কেন নয়? আপনি বলতে পারেন এনামুল হক বিজয় তো অনেকভাবে ব্যর্থ, অনেক ফরম্যাটে তাকে সুযোগ দেওয়ার পরও সে ব্যর্থ। কিন্তু কথা হচ্ছে, আমাদের নির্বাচক প্যানেল করে কি, যে একজন প্লেয়ার ওয়ানডেতে ভালো খেললে তাকে টেস্টে সুযোগ দেয়, টেস্টে ব্যর্থ হইলে ওয়ানডে থেকেও বাদ দেয়, টি-20তে ভালো খেললে ওয়ানডেতে সুযোগ দেয়, ওয়ানডেতে যদি খারাপ করে তাহলে টি-20 থেকেও বাদ দিয়ে দেয়। যে ফরম্যাটে ভালো খেলছে সেই ফরম্যাটে তাকে সুযোগ দেওয়া উচিত। ডিপিএল খেলছে ওয়ানডে ফরম্যাটে, নাইম শেখ ওয়ানডেতে সুযোগ দেওয়া হলো, কিন্তু এনামুল হক বিজয় ওয়ানডেতে ভালো খেলার পরে তাকে টেস্টে সুযোগ দেওয়া হয়েছিল এবং এই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের 2টা ইনিংসে এনামুল হক বিজয় ব্যর্থ, টোটালি ব্যর্থ। সেই টেস্টে ব্যর্থ হওয়ার কারণে তাকে আবার ওয়ানডে থেকে বাদ দিয়ে দিল বা ওয়ানডে স্কোয়াডে তাকে রাখলো না। লিটন কুমার দাস লাস্ট 5টা ওয়ানডেতে ডাক মারছে 3টা, লাস্ট 5টা ম্যাচ খেলছে ওয়ানডে, 3টা ম্যাচে সে সুন্দর রান আউট হয়ে গেছে এবং 50 করছে 13 ম্যাচ আগে। সে লিটন কুমার দাসকে কেন স্কোয়াডে রাখা হলো? লিটন কুমার দাসের কারণ হিসাবে বললো আমাদের নির্বাচক প্যানেল, লিটন কুমার দাস অফ ফর্মে ছিল, তারপরে সে টি-20র ক্যাপ্টেন হয়, আগামী টি-20 বিশ্বকাপ পর্যন্ত সে টি-20র ক্যাপ্টেন থাকবে, সেজন্য তাকে বেশিক্ষণ খেলানোর জন্য ওয়ানডে ফরম্যাটটা উপযুক্ত। ওয়ানডেতে সে বেশিক্ষণ পিচে থেকে ব্যাটিং করবে, ভালো খেলে সেটা সে টি-20তে ক্যারি করবে। ওই একটু আগে এনামুল হক বিজয়ের কথা যেটা বললাম, সেই ঘটনা সেম লিটনের সাথে। ও 26 বিশ্বকাপ পর্যন্ত টি-20 ক্যাপ্টেন সে, তো সেজন্য তাকে ওয়ানডে খেলাচ্ছে, ওয়ানডেটা যাতে ক্যারি করতে পারে টি-20তে। সে তো ওয়ানডেতে ব্যর্থ, সে তো ওয়ানডেতে পাচ্ছে না, ফর্মে নাই। সে টেস্টে ভালো খেলছে, তাকে টেস্টে রাখেন। টি-20তে ভালো খেলছে, টি-20তে ক্যাপ্টেন করছেন, ভালো কথা, কিন্তু ওয়ানডেতে খারাপ করার পরেও তাকে ওয়ানডেতে কেন রাখতে হবে? তার থেকে সৌম্য সরকার কি খুব খারাপ ছিল? লিটন দাস লাস্ট 50 করছে বললাম 13 ম্যাচ আগে, সৌম্য সরকার লাস্ট 10 ম্যাচের মধ্যে 50 করছে 2টা, লাস্ট 11 ম্যাচ যদি ধরি 2টা 50, একটা সেঞ্চুরি, 169 রানের ইনিংস ছিল। সৌম্য সরকারের কারণ হিসাবে বললো যে সৌম্য সরকার দফায় অনেকবার ইনজুরিতে পড়ছিল লাস্ট 13-14 মাসে। বর্তমান সে সুস্থ আছে, কিন্তু তাকে নিয়ে রিস্ক নিতে চাচ্ছে না, কারণ আমাদের এটা গুরুত্বপূর্ণ সিরিজ। সেই গুরুত্বপূর্ণ সিরিজে শামীম হোসেন পাটোয়ারি কেন দলে, এটা বুঝান তো আমাকে। শামীম হোসেন পাটোয়ারি বাংলাদেশের জার্সিতে 4টা ওয়ানডে খেলছে, 4টা ওয়ানডেতে সে রান করছে 33, মাত্র 33, এভারেজ 8.25। এবং লাস্ট যে 2টা ওয়ানডে খেলছে শামীম হোসেন পাটোয়ারি, সেই 2টা ম্যাচ ছিল কলম্বোতে, যে কলম্বোতেই আবার বাংলাদেশের প্রথম 2টা ওয়ানডে অনুষ্ঠিত হবে। সেই কলম্বোতে লাস্ট যে 2টা ওয়ানডে খেলছে শামীম পাটোয়ারি, শ্রীলঙ্কার বিপক্ষে করছে মাত্র 5 রান, ইন্ডিয়ার বিপক্ষে করছে মাত্র 1 রান। পারফর্ম ভালো না, রান ভালো না, এভারেজ ভালো না, যে মাঠে খেলা সেই মাঠেও তার সুখ স্মৃতি নাই। তাহলে সেই শামীম পাটোয়ারিকে কেন রাখলেন? নুরুল হাসান সোহানকে কেন নয়? নুরুল হাসান সোহান বাংলাদেশের একমাত্র ব্যাটার যার এভারেজ 80-র উপরে। সোহান বাংলাদেশের জার্সিতে 7টা ওয়ানডে খেলছে, 5টা ইনিংসে ব্যাটিং করে সে রান করছে 165, 2টা মাত্র ইনিংসে আউট হয়েছে, যার কারণে তার এভারেজটা দাঁড়িয়েছে 82.5।
5-0। মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ যখন ওয়ানডে দলে ছিল তখন বলা হতো যে তারা সিনিয়র কোটায় চান্স পায়, নুরুল হাসান সোহানকে কার জায়গায় খেলাবো। নুরুল হাসান সোহানকে যদি স্কোয়াডে রাখি তাকে তো একাদশে রাখতে পারবো না, কারণ মুশফিকুর রহিম অটো চয়েস। তো সেই মুশফিকুর রহিম তো এখন নাই, এখন কেন রাখা হলো না নুরুল হাসান সোহানকে? নুরুল হাসান সোহানের স্কোয়াডে না থাকার কারণ যদি বলতো গ্লোবাল সুপার লিগ খেলার কারণে নুরুল হাসান সোহান স্কোয়াডে নাই, তাহলে মানা যায়। কারণ নুরুল হাসান সোহানের নেতৃত্বে গ্লোবাল সুপার লিগ খেলার জন্য রংপুর রাইডার্স যাবে ওয়েস্ট ইন্ডিজে। সেই গ্লোবাল সুপার লিগ শুরু হবে 10 জুলাই আগামী মাসে। বাংলাদেশের ওয়ানডে সিরিজটা শেষ হবে 8 জুলাই। তো 8 তারিখে খেলে আবার একদিন পরেই রংপুর রাইডার্সের জার্সি গায়ে নামা, এটা ওয়ানডে ফরম্যাট, আবার ওইটা হচ্ছে গ্লোবাল সুপার লিগ টি20 ফরম্যাট। নুরুল হাসান সোহানের জন্য এটা একটু কঠিন হবে, সেজন্য তাকে দলে রাখেনি। এটা যদি বলতো তাহলে কারণটা মানা যেত। কারণ কি বললো, মাল্টিপল উইকেট কিপার হিসেবে তাকে রাখবে না, কারণ জাকের আলী অনেক উইকেট কিপার আছে, লিটন কুমার দাস উইকেট কিপার আছে। তাহলে লিটন কুমার দাসের জায়গায় তো রাখা যেতে পারতো। লিটন কুমার দাসের জায়গায় বললাম নুরুল হাসান সোহান বেটার, শামীম হোসেন পাটোয়ারির জায়গায় বললাম নুরুল হাসান সোহান বেটার। তাহলে সেই নুরুল হাসান সোহানকে রাখলেন না, রাখলেন শামীম হোসেন পাটোয়ারিকে। এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে আমাদের টোটাল স্কোয়াড। এই স্কোয়াডের একাদশ কেমন হবে আগে থেকে প্রেডিক্ট করা ভীষণ কঠিন, কারণ আমাদের 4টা ওপেনার আছে, তার মধ্যে আবার 3টা হচ্ছে লেফটি ব্যাটার। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের জন্য লিটন কুমার দাসকে ওপেন করাইতে পারে, একজন ওপেনারকে আবার ওয়ান ডাউনেও খেলাইতে পারে, তখন নাজমুল হোসেন শান্ত 4 নম্বরে খেলবে। 5-6 তাওহিদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজ। তাওহিদ হৃদয় 5-এ খেলতে পারে, 6-ও খেলতে পারে, মেহেদী হাসান মিরাজও 5 খেলতে পারে, 6-ও খেলতে পারে। 7 নম্বর পজিশনটা ফিক্সড জাকের আলী অনেকের জন্য, কারণ জাকের আলী অনেক বাংলাদেশের জার্সিতে 7টা ওয়ানডে খেলছে, তার এভারেজ 52.80। একজন স্পিনার খেলাবে, সে জায়গায় রিশাদ হোসেন আগায় থাকার কথা, আমাদের একমাত্র লেগ স্পিনার এবং তার ওয়ানডে খেলার অভিজ্ঞতা যেহেতু আছে। একজন স্পিনার খেলার কারণ অলরেডি মেহেদী হাসান মিরাজ একজন স্পিনার আছে। 3 জন পেসারের মধ্যে তাসকিন আহমেদ অবভিয়াস চয়েস, মুস্তাফিজুর রহমান অবভিয়াস চয়েস, মুখে মুখে না বা নামেই না। তাসকিন আহমেদ যে লাস্ট 10টা ওয়ানডে খেলছে 17টা উইকেট নিছে, এবং শ্রীলঙ্কার বিপক্ষে যে লাস্ট 3টা ওয়ানডে খেলছে বাংলাদেশ, সেখানে তাসকিন আহমেদ যে বোলিং করছে 3 ম্যাচে নিচে 8টা উইকেট, প্রত্যেক ম্যাচে অন্তত 2টা করে উইকেট পাইছে। মুস্তাফিজুর রহমান লাস্ট 7 ওয়ানডেতে উইকেট পাইছে 13টা, প্রত্যেক ম্যাচে অন্তত 1টা করে উইকেট পাইছে, মানে 7 ম্যাচে টানা উইকেট পাইছে। আরেকজন পেসার হতে পারে নাহিদ রানা, হতে পারে হাসান মাহমুদ, হতে পারে তানজিম হাসান সাকিব। এই হচ্ছে আমাদের স্কোয়াড, এই হচ্ছে সম্ভাব্য একাদশ যেরকম হতে পারে আমি বললাম। আপনার কাছে স্কোয়াডটা কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাইতে পারেন। শামীম হোসেন পাটোয়ারিকে স্কোয়াডে কেন রাখলো আপনার কাছে কি মনে হয় কমেন্ট সেকশনে জানাইতে পারেন। নুরুল হাসান সোহান বেটার ছিল কিনা সেটাও কমেন্ট সেকশনে জানাইতে পারেন। ধন্যবাদ।